আর সেই সময় আপনারা এগিয়ে না আসলে, আন্দোলনের হাল না ধরলে আমাদেরকে হয়তো আমাদের জীবন হারাতে হতো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশ এই গণঅভ্যুত্থানের সফলতা, ফ্যাসিবাদের পতন কখনো দেখতে পেত না। আমরা সংস্কার নিয়ে বিগত 1.5 বছর 2 বছর ধরে শুনছি একটা দল যারা এখন ক্ষমতা আছে তারা বলছে যে মানুষের পেটে ভাত না থাকলে সংস্কার দিয়ে কি করবে, যার পেটে ভাত নাই সে সংস্কারের কি বোঝে। তো এখন তারা ক্ষমতায় আসার ঠিক 6 মাসের মাথায় আমরা দেখতেছি সংস্কার নাই, পেটে ভাত নাই, এখন ক্ষমতাই নেই। বিদ্যুৎ বিল থেকে শুরু করে আমাদের বিদ্যুতের দাম নজিরবিহীনভাবে বেড়েছে, তেলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে। অথচ ক্ষমতায় এসে তারা বলেছিল 2 বছর আমরা বিগত 10 বছর নিত্য অন্তর্বর্তী সরকার সময় বারবার বলা হতো যে নির্বাচিত সরকার আসলেই নাকি সব সমস্যার সমাধান। আমরা দেখতেছি আবার আমরা আগের অবস্থাতে ফিরে যাচ্ছি। যতটুকু প্রোগ্রেস হয়েছিল সেটাও এখন আপনারা পেছনের দিকে নিয়ে যাচ্ছেন। আমরা দেখলাম যে অন্তর্বর্তী সরকারের সময় গুম কমিশন অধ্যাদেশ করা হয়েছিল, আপনারা জানেন। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ করা হয়েছিল, মানবাধিকার কমিশন অধ্যাদেশ এটা ছিল। এই দুইটাকেই এই সরকার বাতিল করে দিল। তারা বলে যে তারা বেটার আইন আনবে। তো বেটার আইনের একটা নজির আমরা দেখলাম। মন্ত্রী পরিষদ থেকে আইনের একটা খসড়া পাস হয়েছে, যেটা হয়তো সংসদে উত্থাপিত হবে এবং ইভেন্চুয়ালি পাস হবে, কারণ সংসদে তো সংখ্যাগরিষ্ঠতা পাবে। তো এই আইনে একটা গল্প দিয়ে বলি, এটা বাস্তব গল্প থেকেই অনুপ্রাণিত। তো এই আইন যদি 2010 সাল থেকে থাকতো তাহলে কিরকম হতো পরিস্থিতি। ধরেন আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি এই আইনগুলো করেন বলে আমরা জানি, তিনি গুম হয়েছেন, তার স্ত্রী বা তার সন্তান তার গুমের রিপোর্ট করবে, এই আইনটা বলবৎ থাকা অবস্থায়। তো রিপোর্ট করতে তারা পুলিশের কাছে গেলেন, পুলিশের কাছে রিপোর্ট করলেন। তো গুম করেছে কিন্তু সরকারি বাহিনী, এবং রিপোর্টটা করতে হচ্ছে পুলিশের কাছে এই আইন অনুযায়ী। এবং এই আইনের খসড়া আইনের ধারা 21 অনুযায়ী যদি এটা প্রমাণিত হয় যে এই গুমের রিপোর্টটা ভুয়া, তাহলে যারা রিপোর্ট করেছে তাদের 5 বছরের সশ্রম কারাদণ্ড হবে। তাহলে যখন সরকারি বাহিনী গুম করে এবং পুলিশ সেটা তদন্ত করে, সে তো স্বাভাবিকভাবেই বলবে যে কোনো গুম হয় নাই, সে ব্যক্তিগতভাবে নিজেই অন্তর্ধানে চলে গেছে বা ভারতে পালিয়ে গেছে। তো তাহলে পরিস্থিতি কি হতো? পরিস্থিতি হতো যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের স্ত্রী বা সন্তান যারা রিপোর্ট করতে গেছে তাদেরকে 5 বছর জেল খাটতে হতো। তো এই ধরনের প্রহসনের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। এবং এই ধরনের শক্তিশালী আইন, তারা যা বলে অধ্যাদেশগুলো বাতিল করেছিল যে এটাতে দুর্বলতা আছে, আমরা শক্তিশালী করবো, এই ধরনের শক্তিশালী আইন হয়তো আমরা সামনের দিনে দেখতে পাবো এবং এর মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। আমরা আগামীকালকে শুনছি যে শেখ হাসিনা ভারত থেকে বক্তব্য দিবে, অনেক হাইপ ওঠানো হচ্ছে। সে ফিরে আসবে ডিসেম্বরে, আগামীকালকে বক্তব্য দিবে, পরে শুনলাম অনলাইনে আসবে, আবার পরে দেখতেছি যে তারা ঘোষণা দিচ্ছে অনলাইনেও আসবে, ফিজিক্যালি আসবে না, অনলাইনে সে ভয়েস তার শোনা যাবে। তো ওই একটা গান আছে না যে দেখা না দিলে বন্ধু কথা কইও না, এটা আমরা দেখতাম যে ছাত্রলীগের লোকজন আগে বিএনপিকে বলতো, এখন তাদের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য হচ্ছে। তো এই যে কেন এটা অ্যাপিয়ার করার কথা, পরবর্তীতে অনলাইনে আসার কথা, অনলাইনেও আসতে পারতেছে না, এটা কেন? আমি কিছুদিন আগে একটা প্রোগ্রামে বলেছিলাম যে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণাটা জাস্ট একটা ঘোষণা না, অনেক ধরনের ইন্ডিকেশন পেয়েছি যে ভারত সরকারই তাকে আর রাখতে চাচ্ছে না, এবং তাকে রাখাটা এক ধরনের এখন প্রেশার হয়ে গেছে তাদের জন্য। তো এটা তো অবশ্যই যাদের অধীনে তিনি আছেন তারাই তাকে অ্যাপিয়ার হতে দিচ্ছেন না, তাকে ভিডিওতে আসতে দিচ্ছেন না, এবং তারা কিন্তু বাংলাদেশ সরকারকেও বলেছে যে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম তারা শেখ হাসিনাকে করতে দেবেন না। তো এই ডেসপারেশন থেকে তারা এখন দেশে ফিরে আসা এবং এই ন্যারেটিভ, এই হাইপ, এটা তারা তৈরি করছে, কিন্তু তারা অনলাইনে অ্যাপিয়ার হওয়ার মতো পরিস্থিতিতে এখনো নাই। তো এই চ্যালেঞ্জটা হয়তো সামনের দিনে আমাদের আসবে, দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হবে, এবং এই ক্ষেত্রে
দেশি বিদেশি অনেক শক্তি উস্কানি দিবে, তবে সেক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে দুঃখজনক হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে ওই ঐক্যের পরিস্থিতি। এই জুলাইতে ঠিক 2 বছর আগে আমরা সবাই এক কাতারে ছিলাম, কিন্তু আজকে সেই পরিস্থিতি আর নাই। আমরা দেখছি যে হল দখলকে কেন্দ্র করে প্রত্যেকটা ক্যাম্পাসে, এই যে আমি এখানে বসে বসে নিউজ দেখছিলাম, ঢাকা কলেজ এমনকি আলিয়া মাদ্রাসায় পর্যন্ত হামলা হচ্ছে, সংঘর্ষ হচ্ছে এবং হল পুনর্দখল করা চলছে। তা আমরা যদি নিজেদের মধ্যেই মাৎসান্বয়ে ব্যস্ত থাকি, তাহলে এটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সুযোগ তৈরি করে দিবে এখানে তাদের রাজনৈতিক পাঠাতন শক্তিশালী করতে। আমার মনে হয় কিছু জায়গায় আমরা এটা বারবার বলেছি, যতবার আমাদের কথা বলার সুযোগ হয়েছে আমরা বর্তমান সরকারি দল এবং আমাদের জোটসঙ্গী সবাইকে বলেছি যে কিছু জায়গায় আমাদের একটা জাতীয় ঐক্য, জাতীয় বোঝাপড়া থাকা উচিত। আওয়ামী লীগ প্রশ্ন, আমাদের সার্বভৌমত্ব প্রশ্ন, আমাদের দেশের প্রসপারিটির প্রশ্নে আমাদের একটা কমন গ্রাউন্ডে আমাদের থাকা উচিত। যদি আমরা সেটা না থাকতে পারি, তাহলে আমাদের মধ্যকার এই সিচুয়েশনগুলোর সুযোগ দেশ বিরোধী শক্তিরা নিবে এবং এই নিষিদ্ধ সংগঠনগুলো নিবে। আশা করি আমরা আমাদের মধ্যে এই বিভাজন, এই সংঘর্ষ, এই সন্ত্রাসী কার্যক্রমের কারণে জাতি হিসেবে আবার কোনো ধরনের বড় ধরনের ডিজাস্টারে যেন আমাদের না পড়তে হয়। আজকে আমরা দেখলাম যে আইসিটি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি বললেন যে শেখ হাসিনার বক্তব্য দিতে কোনো বাধা নেই যদি বিদ্বেষমূলক বক্তব্য না হয়। তিনি একজন চিফ প্রসিকিউটর, অবশ্যই তার সেই লিগ্যাল ব্যাকগ্রাউন্ড বা যোগ্যতা আছে বলে তাকে সেই পদে দেওয়া হয়েছে। অথচ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে তাদের অঙ্গ সহযোগী সকল সংগঠনের নাম উল্লেখ করে লেখা আছে তাদের কোনো ধরনের বক্তব্য, কোনো ধরনের সভা সমাবেশ সবকিছু নিষিদ্ধ, সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ। অথচ চিফ প্রসিকিউটর বলতেছে যে বক্তব্য দিতে বাধা নেই। তাহলে উনি কি আইন জানেন না, নাকি উনি এই আওয়ামী লীগের পুনর্বাসনের কার্যক্রমের সাথে জড়িত? এটা আমার মনে হয় খতিয়ে দেখা প্রয়োজন। এটা সরকারকে এ বিষয়ে এটা তদন্ত করা প্রয়োজন। আমি আজকের এই দিনে আবারও আপনাদের সকলকে, প্রাইভেট ইউনিভার্সিটির আমাদের যারা সহযোদ্ধারা আছেন, যারা সেই সময়ে অনেক চ্যালেঞ্জ নিয়ে সংগঠিত করেছেন, আন্দোলন করেছেন, আহত হয়েছেন, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির প্রায় 26 জন সম্ভবত শহীদ হয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি একটি নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে অংশগ্রহণ করার জন্য। তবে আপনাদের থেকে এটা চাওয়াটা হয়তো অন্যায় হবে, কিন্তু তারপরেও চাইবো এই নতুন বাংলাদেশ গড়ার যে লড়াই সেটা কিন্তু চলমান আছে। এই লড়াইয়েও আপনারা আমাদের সাথে থাকবেন এবং ইনশাল্লাহ এই একটা হয়তো কোনো রাজনৈতিক দলকে হারানো যায়, হয়তো কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে পরাজিত করা যায়, কিন্তু একটা প্রজন্মকে কখনো পরাজিত করা সম্ভব না। জুলাই গণঅভ্যুত্থান একটা প্রজন্মের গণঅভ্যুত্থান। এই প্রজন্ম আমরা একসাথে একটা নতুন বাংলাদেশ গড়ার লড়াইটা করে যাব। হয়তো আপনার আমার প্ল্যাটফর্ম ভিন্ন হতে পারে, আপনার আমার কর্মপদ্ধতি ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের লক্ষ্যটা এক থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক আসাদউদ্দিন রনি ভাইকে এবং এনসিপির শীর্ষ